শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজ রয়েছে টেনিদার মজার গল্প নিদারুণ প্রতিশোধ। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। চাটুজ্জেদের রোয়াকে বসে পটলডাঙ্গার টেনিদা বেশ মন দিয়ে তেলে ভাজা খাচ্ছিল। আমাকে দেখেই কপ কপ করে বাকি বেগুনি দুটো মুখে পড়ে দিয়ে বললে, এই যে শ্রীমান প্যালারাম, কাল বিকেলে কোথায় গিয়েছিলে? খেলার মাঠে তোর যে টিকিটাও দেখতে পেলুম না, বলি ব্যাপারখানা কি? আমি বললুম, আমি মেজদার সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিলাম। বটে বটে, তা কিরকম দেখলি? খাসা ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস যাকে বলে, হাতি, বাঘ, সিঙ্গি, ফ্লাইং ট্রাপিজ, মোটরসাইকেল, কত কি। কিন্তু জানোটা নিদা, সবচাইতে ভালো হলো শিম্পাঞ্জির খেলা। চা খেলো, চুরুট ধরালো। আরে ছো ছো। টেনিদা নাকটাকে কুঁচকে পাতিনেবুর মতো করে বললে, রেখে তো শিম্পাঞ্জি। আমার কুট্টি মামার বন্ধু রামগিদ্ধর বাবু একবার একটা গোদা হনুমানের যে খেল দেখেছিলেন, তার কাছে কোথায় লাগে তো সার্কাসের শিম্পাঞ্জি? নস্যি, স্রেফ নস্যি। তাই নাকি? আমি টেনিদার কাছে ঘন হয়ে বললুম, রামগিদ্ধর বাবু কোথায় দেখলেন সে খেলা? উড়িষ্যায়। আমি মাথা নেড়ে বললুম, বুঝেছি। পুরীতে গিয়ে জগন্নাথের মন্দিরে আমি কয়েকটা বড় হনুমান দেখেছিলুম। তোর পুরী, ওগুলো আবার মনীষী থুরি হনুমান নাকি? গাদা গাদা জগন্নাথের পেশাদ খেয়ে নাদা পেট নিয়ে বসে আছে, গলায় একটা করে মাদুলি পরিয়ে দিলেই হয়। হনুমান দেখতে গেলে জঙ্গলে যেতে হয়, মানে কেওনঝড়ের জঙ্গলে। কেওনঝড়? সে আবার কোথায়? তাই যদি জানবি তাহলে পটল ডাঙায় বসে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাবি কেন রে? নে গপ্প শুনবি তো এখন মুখে স্ক্রু পেটে চুপটি করে বসে থাক। বকের মতো বক বক করিস নি। বক তো বক বক করে না, ক্যা ক্যা করে। চোপড়াও, বক 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 করে না, তাহলে কোন দিন তো বলে বসবি কাক কা কা করে না, পাঠার মতো ভ্যা ভ্যা করে ডাকে। হয়েছে হয়েছে, তুমি বলে যাও। বলবই তো, তোকে আমি তো আক্কা করি নাকি? এখন আমাকে ডিস্টার্ব করিস নি। মন দিয়ে রামগিদ্ধর বাবুর গল্প শুনে যা, বিস্তর জ্ঞান লাভ করতে পারবি। হয়েছে কি, রামগিদ্ধর বাবু কন্ট্রাক্টরের কাজ করতেন, মানে পুল টুল, রাস্তাঘাট এইসব বানাতে হতো তাকে। সেই কাজেই তাকে সেবার কেওনঝড়ের জঙ্গলে যেতে হয়েছিল। কুলি, তাবু, জিপগাড়ি এইসব নিয়ে সে এক এলাহাই কাণ্ড। বনের ভেতরেই একটুখানি ফাঁকা জায়গা দেখে রামগিদ্ধর বাবুর তাঁবু ফেলেছেন। মাইল 2 দূরে পাহাড়ি নদীর ওপর একটা পুল তৈরি হচ্ছে। সকালে বিকেলে জিপ নিয়ে রামগিদ্ধর বাবু কাজ দেখতে যান। জঙ্গলে তার হনুমান, গাছে গাছে তাদের রাস্তা না, কিন্তু লোকজনের উৎপাতে আর জিপের আওয়াজে তারা এদিক ওদিক পালিয়ে গেল। রামচন্দ্রজি তো আর নেই, কার ওপরে আর ভরসা রাখবে বল? কুলিরা অবশ্যই মাঝে মাঝে ঢোল আর খঞ্জনি বাজিয়ে রামাহ রামাহ বলে গান গাইতো, কিন্তু সেই বিকট চিৎকার শুনে কি আর অবলা জীব কাছে আসতে সাহস পায়? তবু একটা কাণ্ড ঘটল। সেদিন দুপুরবেলা তাঁবুর বাইরে বসে রামগিদ্ধর চাপাটি খাচ্ছিলেন। হঠাৎ দেখলেন সামনে গাছের ডালে বসে একটা গোদা হনুমান জল জল করে তাকাচ্ছে। মুখের চেহারাটা ভারী করুণ, কাঙালকে কিছু দিয়ে দিন দাতা ভাবখানা এইরকম। রামগিদ্ধর বাবুর ভারী মায়া হলো, একটা চাপাটি ছুঁড়ে দিলেন। হনুমান সেটা কুড়িয়ে নিয়ে মাথাটা একবার সামনে ঝুঁকিয়ে দিলে, যেন বললে, সেলাম হুজুর। তারপরেই টুপ করে গাছের ডালে কোথায় হাওয়া হয়ে গেল। পরের দিন রামগিদ্ধর যেই খেতে বসেছেন, সেই হনুমানটা এসে হাজির। আজও রামগিদ্ধর তাকে একটা চাপাটি দিলেন, সেও তেমনি করেই তাকে সেলাম দিয়ে চাপাটি নিয়ে উদাও হলো। এমনি চলতে লাগলো মাসখানেক ধরে। রোজ খাওয়ার সময় হনুমানটা আসে, তার বরাদ্দ চাপাটিখানা নিয়ে চলে যায়। যাওয়ার সময় তেমনি মাথা ঝুঁকিয়ে সেলাম করে, আর কোনো রকম বিরক্ত করে না। কোনোদিন একখানার বদলে 2খানা চাপাটি চায় না, মানে সেই বর্ণ পরিচয়ের সুবোধ বালক গোপালের মতো, আর কি যাহা পায় তাহাই খায়। তা খাচ্ছিল, চলছিল বেশ। রামগিদ্ধর বাবুই একদিন গোলমালটা পাকিয়ে বসলেন। সেদিন কুলিদের সঙ্গে বকাবকি করে তার মেজাজ অত্যন্ত খারাপ, অন্যমনস্কভাবে খেয়েই চলেছেন। ওদিকে সেই গোপাল মার্কা সুবোধ হনুমান যে কখন থেকে ঠায় বসে আছে, সেদিকে তার খেয়ালই নেই। ধীরে সুস্থে সব কটা চাপাটি চিবুলেন, বড় এক বাটি দুধ খেলেন,
তারপর মোটা সোটা গোপ জোড়া মুছতে মুছতে উঠে গেলেন। হনুমানের কথা তার মনেও পড়ল না। পরদিন যেই চাপাটির থালা নিয়ে বসেছেন অমনি হুপ করে এক আওয়াজ। ব্যাপারটা কি যে হলো ভালো করে ঠাওর করবার আগেই রামগিদ্দর দেখলেন থালার 8খানা চাপাটি বেমালুম ভ্যানিশ। তার নাকের সামনে মস্ত একটা ল্যাজ একবার চাবুকের মতন দুলে গেল, হুপ করে শব্দ, আর একবার গাছের ডাল ঝরঝর করে নড়ে উঠল। ব্যাস, আর কোথাও কিছু নেই। দু একজন কুলি হই হই করে উঠল, ঠাকুর হায় হায় করতে লাগলো, আর রামগিদ্দর স্রেফ হাঁ করে রইলেন। এইসা বেইমানি, রোজ রোজ হতচ্ছাড়া হনুমানকে চাপাটি খেলাচ্ছি, আর সে কিনা এইসা বদতমিজ। আর কোন জানোয়ার হলে রামগিদ্দর তাকে গুলি করে মারতেন, কিন্তু মহাবীরজির জাত ভাইকে তো আর সত্যিই গুলি করা যায় না, সে তো মহাপাপ। রাগের চোটে রামগিদ্দর মুখের এক গোছা গোফি টেনে ছিঁড়ে ফেললেন। বললেন, দাঁড়াও রামগিদ্দর চৌধুরী, খাস বালিয়া জেলার রাজপুত, আমিও তোমায় ঠান্ডা করে দিচ্ছি। পরদিন ঠাকুরকে ডেকে বললেন, এখানে সবচাইতে ঝাল যে মির্চাই মানে লঙ্কা পাওয়া যায় তারই বাটনা করো 6 খানেক, আর তাই দিয়ে তৈরি করো 2খানা চাপাটি। তারপর আমি দেখে নিচ্ছি হনুমানজিকে। খেতে বসেই কোনো দিকে না তাকিয়ে, মানে থালা শুদ্ধ লোপাট হওয়ার কোনো চান্স না দিয়েই রামগিদ্দর সেই লঙ্কা বাটা ভর্তি চাপাটি 2খানা ছুঁড়ে দিলেন মাটিতে। আবার শব্দ হল হুপ। হনুমান নেয়ে বলল, কুড়িয়ে নিলে চাপাটি, রোজকার মতো সেলাম করলে, তারপরেই টুপ করে গাছের ডালে। রামগিদ্দরের কুলিরা তার দুপাশে লাঠি হাতে দাঁড়িয়ে রইল যাতে কোনো অঘটন না ঘটে। আর 2 মিনিটের ভিতরেই গাছের ওপর থেকে নিদারুণ এক চিৎকার শোনা গেল। হনুমান এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়াতে লাগলো, আওয়াজ হতে লাগলো খ্যা খ্যা খো খো, উপুস কুপুস। পাখিরা চিৎকার করে পালাতে লাগলো, গাছের ছেঁড়া পাতা উঠতে লাগলো চারিদিকে। মানে দ্বিতীয়বার হনুমানের মুখ পুড়ল, আর শুরু হয়ে গেল দস্তুর মতো লঙ্কা কাণ্ড। গাছ থেকে হনুমান চেঁচাতে লাগলো খ্যা খ্যা খো খো, আর নিচ থেকে সদল বলে রামগিদ্দর হাসতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ হো হো। হনুমান আজ আচ্ছা জব্দ হয়েছে, রামগিদ্দরের চাপাটি লুট, মানুষ চেনো না, বোঝো এখন। খানিকক্ষণ দাপাদাপি করে হনুমান কোন দিকে ছটকে পড়ল কে জানে। আর রামগিদ্দর আরো 8 ঘন্টা ভুঁড়ি কাঁপানো অট্টহাসি হেসে তার সেই জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কাজ দেখতে। হনুমানের মুখ পুড়িয়ে মনে মনে তো বেজায় খুশি হয়েছেন, কিন্তু রামায়ণে রাবণের যে কি দশা হয়েছিল সেটা বেমালুম ভুলে গেছেন। তখন টের পেলেন বিকেলেই। কাজ থেকে যখন ফিরে আসছেন বনের মধ্যে তখন ছায়া নেমেছে, দিব্যি ঝিরঝিরে হাওয়া বইছে, চারিদিকে পাখিটাকি ডাকছে। রামগিদ্দরের মেজাজটাও ভারী খুশি হয়ে রয়েছে। আস্তে আস্তে জিপ চলেছে, আর রামগিদ্দর গুনগুন করে গান গাইছেন, আরে হা বন মে চলে রামচন্দ্রজি, সাথ মে চলে লক্ষ্মণ ভাই। এই সময় জিপের ড্রাইভার বাটকুল সিং বললে, আরে কোন বেকুবের কাণ্ড, রাস্তা জুড়ে গাছের ডাল ভেঙে রেখেছে, এখন যাই কি করে। রামগিদ্দর দেখলেন তাই বটে, ছোট বড় ডালপালা দিয়ে বনের ছোট পথটি যেন একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে। বুনো লোকগুলোর কারবারই আলাদা। বিরক্ত হয়ে বললেন, গাড়ি থামিয়ে রাস্তা সাফ করো বাটকুল সিং। বাটুল সিং জিপ থেকে নেমে রাস্তা পরিষ্কার করতে যাচ্ছে, আর ঠিক তখন গুপ গাপ হুপ হুপ গাবাত সমস্ত বন যেন একসঙ্গে ডাক ছেড়ে উঠল। গাছের মাথায় মাথায় ঝড় বয়ে গেল, আর বললে বিশ্বাস করবি না পেলা, দুবদাব শব্দে কোত্থেকে কমসে কম 150 হনুমান লাফিয়ে পড়ে রামগিদ্দর বাবুর জিপ গাড়ি ঘেরাও করে ফেললে। দ্বিতীয় লঙ্কাকাণ্ডের পর এ যেন দ্বিতীয় রাবণ বধের ব্যবস্থা। ব্যাপার দেখেই তো বাটুল সিং এর হয়ে গেছে, সে তো আরে বাপ বলে বনবাদার ভেঙে দৌড়। রামগিদ্দরও জিপ থেকে লাফিয়ে পড়লেন, কিন্তু সঙ্গে সঙ্গে গোদা হনুমান থেকে জাপটে ধরলে। বাবারে মারে গেছি রে বলে পরিত্রয়ী হাঁক ছাড়লেন রামগিদ্দর, কিন্তু 150 হনুমানের গুপগাপ শব্দে তার চেঁচানি কোথায় তলিয়ে গেল। তখন কি হলো বল দেখি। 2 হনুমান তার 2 কান শক্ত করে পাকড়ে ধরলে, একটা তার 2 গালে ঠাঁই ঠাঁই করে বেশ কবার চড়িয়ে দিলে। জান গিয়া বলে রামগিদ্দর চেঁচিয়ে উঠে হাঁক ছেড়েছেন। সঙ্গে সঙ্গে সেই যে হনুমান সকালে যাকে খুব জব্দ করেছিলেন, সে রামগিদ্দরের মুখের ভেতর একখানা চাপাটি গলা পর্যন্ত ঠেসে দিলে। কোন চাপাটি বুঝেছিস তো? মানে লঙ্কা বাটায় লাল টুকটুকে সেই 2 নম্বরের চিস্টি। জিভে সেটা লাগতে না লাগতেই রামগিদ্দরের মুখে যেন আগুন জ্বলে উঠল। একবার ফেলে দিতে গেলেন মুখ থেকে,
কিন্তু সাধ্য কি, তক্ষুনি দুগালে ধাম ধাম করে 2 থাপ্পড়। অগত্যা রামগিরধর নিজের কীর্তি সেই চাপাটি খেলেন, মানে খেতেই হলো তাকে। 150 হনুমানের সঙ্গে তো আর চালাকি নয়। 150 হাতের 150টি চাটি খেলে রামগিরধর রাম ইঁদুর হয়ে যাবেন। কিন্তু চাটি বাঁচাতে যা খেলেন তা চাপাটি নয়, সোজাসুজি দাবানল যাকে বলে। চিবুনি দিতেই চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো। মনে হতে লাগলো গলা থেকে চাঁদি পর্যন্ত কি বলে একেবারে লেলিহান শিখায় জ্বলছে। রামগিরধর কেবল তার স্বরে বলতে পারলেন জল। তারপরেই সব অন্ধকার। ওদিকে কুলির দল আর বন্দুক টন্দুক নিয়ে যখন বাটকুল ফিরে এলো, তখন হনুমানদের এতটুকু চিহ্ন কোথাও নেই। কেবল রামগিরধর পথের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর সেই চাপাটির চোট সামলাতে পাক্কা 1 মাস হাসপাতালে। তাই বলছিলুম, আমার কাছে সার্কাসের শিম্পাঞ্জির গোপ্পার করিসনি। আসল খেল দেখতে চাস তো সোজা কেওনঝড়ের জঙ্গলে চলে যা। এই বলে পটলডাঙ্গার টেনিদা আমার চাঁদিতে কড়াং করে একটা গাঁট্টা মারল। আর তারপরেই 3-4টে বড় বড় লাফ দিয়ে সোজা শ্রদ্ধানন্দ পার্কের দিকে হাওয়া হয়ে গেল। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।